লাস্ট পার্টে আমরা দেখেছিলাম সিওল উসোককে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ইচ্ছে কি এখন। ও তো উসোকের উইশের কথা জিজ্ঞেস করে। উসোক বলে, না আমার এখন কোনো উইশই নেই। এটা বলে ও চলে যায়। এরপর আমরা সিওলকে দেখি, ও যখন জগিং করতে বের হয় তখন ওর ম্যানেজার ওকে কল করে বলে, আমরা তো বড় এক সমস্যায় পড়েছি। ন্যাশনাল কোম্পানি থেকে তোমার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গিয়েছে। যেটাতে সিওল অনেকটাই আপসেট হয়ে পড়ে। এরপর তো ওই ফরেনার কোচের সাথেও এই ব্যাপারে কথা বলে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন হিয়নসো বলে, তাহলে তো আমাদের ওনার সাথে সরাসরি কথা বলতে হবে। তাহলে কি আমি ফ্লাইটের টিকিট কাটবো? সিওল তখন বলে, কিন্তু আজকে তো আমার দাদির মৃত্যু বার্ষিকী, তুমি চলে যেও, আমি নিজের ফ্লাইটের টিকিট বুক করে নেব। এদিকে আমরা উসোকে দেখি যে সিওলের দাদির কবরের সামনে ছিল। সিওল অনেকটাই ব্যস্ত থাকে, যার কারণে ও হয়তো আসতে পারবে না। কিন্তু তখনই ওখানে সিওল আসে। উসোক সিওলকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। সিওল বলে, আমি দেশে আছি, তাহলে কেন আসবো না। এরপর আমরা সিওল আর উসোকে দেখি। সিওল উসোককে অনেক ধন্যবাদ জানায়। ও যখন অ্যাব্রোড ছিল উসোকি ওর দাদির খেয়াল রেখেছিল। দাদির সব দেখাশোনা উসোকি করত। সিওল সব সময় উসোকের প্রতি কৃতজ্ঞ। সিওল বলে, তোমার যখনই যেটার প্রয়োজন হবে আমি তোমাকে সবটা দেব। উসোক বলে, আমি জানি আমার অবস্থা আগের মতো নেই, কিন্তু আমি এভাবে তোমার থেকে সাহায্য চাইতে পারি না। আমি তোমার থেকে এভাবে হেল্প নিলে তোমাকে ফেস করতে আমার খারাপ লাগবে। আমাদের দুজনের ফ্রেন্ডশিপও নষ্ট হয়ে যেতে পারে। সিওল তখন ওর প্রবলেমের কথা শেয়ার করে, কিভাবে ওই ফরেনার কোচ ওকে ধোকা দিয়েছে। যেটা শুনে উসোকো অনেকটাই আপসেট হয়ে পড়ে। সিওল যখন চলে যেতে নেয় ওর পকেট থেকে তো ওই উইশ কার্ডটি পড়ে যায়। উসোক কার্ডটি দেখে বলে, আশ্চর্য, তুই এগুলোতে বিশ্বাস করিস? তখন তো সিওলের ইয়োনহোর কথা মনে পড়ে যায়। তার মানে একমাত্র ইয়োনহোই ওর প্রবলেম সলভ করতে পারবে। এরপর ও কার্ডটি জ্বালিয়ে ইয়োনহোর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় ইয়োনহোর দেখা পায় না। তখন ও ভাবতে থাকে, নিশ্চয়ই মেয়েটি আমাকে মিথ্যে বলেছে। কিন্তু হঠাৎ করে ওদের দুজনের সামনে ইয়োনহো চলে আসে। আর ইয়োনহোকে দেখে তো ওরা দুজনেই ভয় পেয়ে যায়। ইয়োনহো বলে, আমি ভালো করেই জানতাম তুমি আমাকে নিশ্চয়ই ডাকবে, কারণ মানুষের নেচার খুবই খারাপ, তারা খুবই লোভী হয়। সিওল তখন ওর উইশের কথা ইয়োনহোকে বলে। পরের সিনে আমরা দেখি ইয়োনহো তো ওই কোচের সামনে চলে আসে। ইয়োনহোকে এখানে দেখে কোচ একটু অবাক হয়, আমি কি তোমাকে চিনি? এরপর তো ইয়োনহো ওর হাতের ইশারায় কোচকে নিজের বশে নিয়ে যায়, আর সিওলকে যেটা করতে বলেছে ও সেটাই করে। পরের সিনে আমরা দেখি ওই কোচ তো হিয়নসুর সাথে দেখা করে আর বলে, খুব শীঘ্রই আমি সিওলে ট্রান্সফার করিয়ে দেব। যেটাতে হিয়নসু অনেকটাই অবাক হয়ে যায়, সাথে খুশিও। অন্যদিকে উসো তো অনেকটাই শকে চলে যায়। এই মেয়েটাকে ও কিভাবে এভাবে আসলো? ও কি সত্যি কোনো সুপার পাওয়ার জানে নাকি? তখন সিওল বলে, ও নাইটেল ফক্স আর সব কিছু বলে। 9 বছর আগে কি হয়েছিল ওর কারণেই তো লি ইয়ন নিজের দোষগুলো পুলিশের সামনে স্বীকার করেছে, আর ওর জন্যই আমরা ওকে জেলে পাঠাতে পেরেছি। উসো তো অনেক বেশি অবাক হয়ে যায়, তার মানে এগুলো সব ওই মেয়েটির জন্য হলো। তখন তো সিওল লক্ষ্য করে ওর ফোনে বারবার নোটিফিকেশন আসছে। ও ফোন চেক করার পর দেখতে পায় ওর অ্যাকাউন্ট থেকে অনবরত টাকা কেটে নেওয়া হচ্ছে। যেটা দেখে তো ও প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎ করে ওর অ্যাকাউন্টে কি হয়ে গেল? ওর অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গেল নাকি? আসলে এর টাকা তো ইয়োনহো ছিল, ও যে কাজ করেছে সে টাকার ফি আর কি। এরপর তো সিওলের ম্যানেজার হিয়নসোকে কল করে বলে, ফাইনালি কোচ রাজি হয়ে গিয়েছে। যেটাতে সিওল প্রচন্ড খুশি হয়ে যায়। ও সব এগুলোতে অনেকটাই শখ ছিল। ও তখন সিওলকে বলে, তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে বলে আমাকে ওর ন্যাশনাল টিমে যুক্ত করে দাও। সিওলের কাছে তো এই আইডিয়াটা প্রচন্ড ভালো লাগে। এরপর তো ওরা দুজন ইয়োনহোর সাথে দেখা করতে আসে। ইয়োনহো ডিরেক্ট না করে দেয়, আমি ওকে কোনো হেল্প করতে পারবো না। ওকে হেল্প করলে তো আমি কিছুই পাবো না, কারণ ওর কাছে দেওয়ার মতো কিছুই নেই। তখন সিওল বলে, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেবো, তাও প্লিজ ওকে ন্যাশনাল টিমে যুক্ত করে দাও। কিন্তু ইয়োনহো কোনোভাবেই ওর কথাতে রাজি হয় না। ও যখন চলে যেতে নেয় তখন সিওল একটু রেগে বলে, তুমি এখানে দাঁড়াও। এরপর একটু রেগেই বলে, তুমি যখন প্রথম আমার কাছে এসেছিলে তখন তো আমার উইশ পূরণের জন্য আমার কাছ থেকে কোনো টাকাই নাওনি। তুমি আমাকে বলেছিলে তুমি যে ভুলটা করেছো সেটা তুমি শোধরাতে চাও। ইয়োনহো বলে, হ্যাঁ, কারণ আমি কোনো খারাপ কাজ করতে পারি না, আবার বেশি ভালো কাজও না, আর তখন আমার প্রয়োজন ছিল এই জন্য আমি করেছিলাম। আর তুমি যদি তোমার ফ্রেন্ডকে ন্যাশনাল টিমে যোগ করতে চাও তাহলে এতে তোমারই ক্ষতি হবে। সিওল তখন ওকে রাগানোর জন্য বলে, আমার তো মনে হচ্ছে তুমি এটা করতেই পারবে না, যার কারণে তুমি এসব বলছো আমাকে। নাইনটেল ফক্স হওয়ার কোয়ালিটিও তো তোমার মধ্যে নেই। যেটা শুনে ইয়োনহো প্রচন্ড রেগে যায়। এতক্ষণ তো আমি তোমার সাথে ফ্রেন্ডলি আচরণ করছিলাম, কিন্তু এখন যাতে তুমি আমার পাওয়ার নিয়ে কথা তুলেছ তাহলে তোমাকে আমি দেখিয়ে দিব আমি কি কি করতে পারি।
কিন্তু এরপর যেটা হবে সেটার জন্য তুমি প্রস্তুত থেকো। সিওল বলে আচ্ছা ঠিক আছে, আমি নিজেকে রেডি রাখবো। এরপর তো সিওল আবারও ইউকে ব্যাক করে, ফ্লাইটে বসে নিজের বায়োগ্রাফি পড়ছিল। আর অন্যদিকে আমরা উসোকে দেখি, ও যখন বাসায় ছিল তখন ও লক্ষ্য করে ওর পুরো বাসাটি কাঁপছে। ও ভাবতে থাকে এত বড় ভূমিকম্প হচ্ছে। আর এদিকে আমরা সিওলকে দেখি, ও যখন ফ্লাইটে ছিল তখন তো পুরো প্লেনটা ঝাঁকানি দেয়, যেটাতে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এখানে সিন কাট হয়, আর তখন আমরা দেখতে পাই সিওলের লাইফের সাথে উসোকের লাইফ এক্সচেঞ্জ হয়ে যায়। এতদিন সিওল যে পোস্টারে ছিল সে জায়গায় এখন উসক, আর ওই অ্যাক্সিডেন্টের জায়গায় সিওলকেই দেখানো হয়। এরপর দেখি সিওলের যখন ঘুম ভাঙে, ও নিজেকে বাসায় দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। আমি তো ফ্লাইটে ছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? আর ইউনহোকে এখানে দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। তুমি এখানে কি করছো? তার মানে এগুলো কি তুমিই করেছো? ইউনহো বলে আমি তোমার উইশ পূরণ করেছি। তুমি উইশ করেছো আর পূরণ করার দায়িত্ব ছিল আমার। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে পারবো না এখন, কারণ আমার এক ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করছে। সিওল এখনো বুঝতে পারছিল না ওর লাইফের সাথে যে উসুকের লাইফটা সুইচ হয়েছে। ও তখন উসুকের কথা জিজ্ঞেস করলে ইউনহো বলে তোমার যেখানে থাকার কথা ছিল ও এখন সেখানেই রয়েছে। এদিকে আমরা উসুককে দেখি, ও নিজেকে ফ্লাইটে দেখে অনেকটাই শকড হয়ে যায়। আর যখন এয়ার হোস্টেস ওর প্রশংসা করতে থাকে তখন ও আরো বেশি অবাক হয়। পুরো কোরিয়ায় তোমাকে চেনে। কিছুক্ষণ পর আমরা দেখি সিওলের কাছে তো কিছু ছেলে আসে। আসলে ওরা তো উসুকের ফ্রেন্ড ছিল, আর জোর করে ওরা সিওলকে ধরে নিয়ে যায়। আমাদের সাথে গিয়ে যেভাবে কোচকে গিয়ে তোমার সরি বলতে হবে। সিওল বুঝতে পারছিল না ওরা কে। অন্যদিকে আমরা ইয়নহোকে দেখি, ওর আরেক ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে, যে ইয়নহোর পছন্দের পেস্ট্রি ওর জন্য রেডি করে রেখেছে, যেটাতে ইয়নহো প্রচন্ড খুশি হয়ে যায়। আচ্ছা বলো তোমার উইশ কি? তখন লোকটি বলে আজকে আমি কোনো উইশ চাইতে আসিনি, এমনিতেই তোমার সাথে দেখা করতে এসেছি। আসলে আমি তোমাকে কিছু দেখাতে চাচ্ছি। এরপর লোকটি ওকে নিজের মিউজিয়ামে নিয়ে আসে আর বলে এখানে যে ঝুড়িটি ছিল তুমি সবসময় দেখতে আসতে, হঠাৎ করেই এই ঝুড়িটি গায়েব হয়ে গিয়েছে, যেটাতে ইয়নহো অনেকটাই অবাক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি লোকটির নাম ছিল কিম। মিস্টার কিম বলে আচ্ছা এই ঝুড়িটির মধ্যে কি এমন রয়েছে যেটা দেখতে তুমি সবসময় আসতে? ইয়নহো তখন ওর গল্প বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখি আমার এক বোন ছিল গুমহো, আমার আপন বোন না, কিন্তু আমি নিজের বোনের মতোই ওকে অনেকটাই ভালোবাসতাম। কিন্তু হঠাৎই ও এক মানুষের প্রেমে পড়ে যায়। ও তখন নিজেও মানুষ হয়ে ওই লোকটিকে বিয়ে করে নেয়। ওর তো খুব সুন্দর এক বেবিও হয়, কিন্তু কিছু সময় পরই ওর লাইফে ডিজাস্টার নেমে আসে। ওরা খুব বাজেভাবে ফেসে গিয়েছিল। ওরা যখন ওখান থেকে পালাতে নেয়, কিছু লোক তো ওদের উপর স্প্রে মারতে থাকে। একটা তীর তো গুমহোর গায়ে লাগতেই নেয়। তখন আমি ঠিক সময় পৌঁছে ওকে বাঁচিয়ে নিয়েছিলাম। এরপর তো ও একটা লোকের সাহায্যে ওদের রিচুয়াল মতো একটা বানাতে নেয়, কিন্তু তখনই ওখানে স্টার লর্ড এসে ওকে থামায়। তখন ইউনহো একটু রেগে যায়। আমি গুমহোর ফিউচারের কথা তোমাকে বলেছিলাম, আমি বলেছি তুমি আমাকে সাহায্য করো, কিন্তু তুমি কেন সাহায্য করছো না? স্টার লর্ড বলে ও এখন মানুষ হয়ে গিয়েছে, আমরা ওকে সাহায্য করতে পারবো না। ইউনহো বলে তোমার সাহায্য করাও লাগবে না, আমি জানি এখন কিভাবে কি ঠিক করতে হবে। অন্যদিকে গুমহো তো ওর হাজবেন্ড আর ওর বেবিকে নিয়ে এক জায়গায় লুকিয়েছিল। ওদের সাথে দেখা করতে ইয়নহো যায়। ও গুমহোকে বাইরে ডাকে, ওই রিচুয়ালের দিয়ে বলে এটা দিয়ে যদি তুমি তোমার হাজবেন্ডকে মেলো তাহলে তুমি আবারও গুমিহো হতে পারবে, আর এর লাইফ থেকে তুমি সম্পূর্ণভাবে বেঁচে যাবে। যেটা শুনে গুমহো প্রচন্ড শকড হয়ে যায়। আচ্ছা তুমি কি আমার একটা উইশ পূরণ করতে পারবে? ইয়নহো বলে হ্যাঁ অবশ্যই, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই। তখন গুমহো বলে আমার যেটা ইচ্ছা হোক না কেন সেটা তোমার পূরণ করতেই হবে। আমার উইশ হচ্ছে তুমি আর কখনো আমার সামনেই আসবে না। যেটা শুনে তো ইয়নহো অনেকটাই শকড হয়ে যায়। আসলে ও তো যেভাবেই হোক গুমহোকে এর লাইফ থেকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু গুমহো ওর হাজবেন্ড আর ওর বেবিকে অনেকটাই ভালোবাসতো। যেহেতু ও এখন মানুষ হয়েছে, ওর মানুষের মতোই ফিলিংস কাজ করে। ইয়নহো তো গুমহোর এই কথাতে অনেকটাই ভেঙে পড়েছিল। প্রেজেন্টে ইয়নহো মিস্টার কিমকে বলে ওটাই শেষ একটা জিনিস ছিল যেটা আমি আমার বোনকে দিতে চেয়েছিলাম, আর এই জিনিসটি দিয়েই একমাত্র আমাকে যাবে। অন্যদিকে আমরা সিওলকে দেখি, যে উসোকের ফ্রেন্ডদের সাথে ছিল, যাদেরকে ও নিজে চিনেও না। ওরা তো জোর করে সিওলকে ধরে ওই কোচের কাছে নিয়ে আসে। ওরা তখন কোচের রুমে সিওলকে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। কোচকে উসো কি কারণে পাঁচ মেরেছিল সিওল তো কিছুই জানে না, আর কোচও ভেবেছিল সিওল হয়তো সরি বলতে এসেছে। বেচারা সিওল তো জানেও না ও যে কোচকে পাঁচ মেরেছিল। ও তখন নিজের মতোই কথা বলতে থাকে, যেগুলো শুনে কোচ প্রচন্ড রেগে যায়। কোচ বলে আমি এখনই টিম থেকে তোমাকে বের করে দিচ্ছি। সিওল তখন বলে তুমি কি মনে করেছো আমি তোমার এই টিমে থাকতে চাচ্ছি? সিওল বলে আমি তোমাকে বের করে দিচ্ছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে দাও। কোচ বলে আচ্ছা ঠিক আছে,
এরপর ওখান থেকে বের হয়ে ফ্রেন্ডদের জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তোমরা ক্যামেরা কোথায় লুকিয়েছো? আমি ভালো করে বুঝতে পেরেছি তোমরা যে প্র্যাঙ্ক করেছো। নিশ্চয়ই তোমরা তোমাদের ভিউজ এর জন্য প্র্যাঙ্ক করছো। আমার মতো বড় সেলিব্রিটি তোমাদের ভিডিওতে আসলে তোমাদের অনেক ভিউ হবে, তাই না? তখন তো ওরা অনেকটাই অবাক হয়ে যায়, এ পাগলের মতো এগুলো কি বলছে। এরপর তো একজনের ক্যাব নিয়ে ও ওখান থেকে বের হয়ে আসে, যাতে করে বাইরের কেউ ওকে চিনতে না পারে। এরপর তো ইয়নহো মিস্টার কিমের সাথে এসে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু ওখানে ওরা কিছুই পায় না। তখন গার্ড বলে, হ্যাঁ আমিও এ ব্যাপারে কিছুই জানি না। ইয়নহো তখন ওই গার্ডকে নিজের বশে করে নেয়। তখন আমরা দেখি লোকটা সত্যি বলতে থাকে, একটা লোক তো কাল রাতে এখানে এসেছিল, যে ওই ছুরি নিজের সাথে করে নিয়ে গিয়েছে। লোকটি আরো কিছু বলার আগে হঠাৎ করে লোকটি নিচে পড়ে যায়, আর সাথে সাথেই লোক যায়, যেটা দেখে ওরা প্রচন্ড অবাক হয়ে যায়। ইয়নহো তখন বুঝতে পারে এই লোকটির ওপর আগে থেকেই কেউ ম্যাজিক করে রেখেছিল। মিস্টার কিম বলে, এখন তুমি কি করবে? তোমার লাইফটা তো অনেক রিস্কের মধ্যে রয়েছে। ইয়নহো বলে, টেনশন করার কিছুই নেই, কারণ যে এগুলো করছে সে এখন আমার সামনে আসেনি। অন্যদিকে আমরা লিওনকে দেখতে পাই, জেলের সাজা শেষ করে ও অবশেষে বের হয়। তখন আমরা দেখি জেলের বাইরে তো একটা লোক ওর জন্য অপেক্ষা করছে, যে ওর ফ্রেন্ড ছিল, যার নাম ছিল জাং। এখানে আমরা দেখতে পাই ওদের মধ্যে ফ্রেন্ডশিপ কিভাবে হলো। আসলে জেলের মধ্যে তো ওদের বন্ধুত্ব হয়। লিহিয়নের উপর ম্যাজিক করার পর থেকে ও আর কখনোই মিথ্যে বলতে পারতো না। পুলিশরা যখন ওকে যাই জিজ্ঞেস করতো, ও সবসময় সত্যিটা বলে দিত। জেলের মধ্যে কে আকাম কুকাম করছে আর কে পালানোর চেষ্টা করছে সবকিছুই ও পুলিশকে বলে দিত, যার কারণে বাকি ক্রিমিনালরা তো ওকে প্রতিদিনই মারতো। কিন্তু তখনই ওকে জাং হেল্প করে। ও নিজের পাওয়ারের সাহায্যে সবাইকে ওখানে অজ্ঞান করে দেয়। ওর এরকম আচরণে লিহন প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর জাং লিহনকে বাইরে নিয়ে আসে আর বলে, আমি ভালো করেই জানি তোমার উপর ম্যাজিক করা হয়েছে। আর তখনই নিজের পাওয়ারের মাধ্যমে ওর উপর স্পেলটি নষ্ট করে দেয়, যেটাতে লিহন প্রচন্ড অবাক হয়ে যায়। তখন জাং বলে, এর বদলে আমি তোমার কাছ থেকে কিছুই নেব না, কিন্তু 2 বছর পর যখন তুমি জেল থেকে বের হবে তখন আমরা একসাথে কাজ করব। আর আমাকে ভয় পেও না, কারণ আমি তোমার মতোই মানুষ, কিন্তু আমার মধ্যে কিছু পাওয়ার রয়েছে। প্রেজেন্টে তো লিওন জাংয়ের গাড়িতে ছিল, কিন্তু ও একটু ভয় পেয়েছিল, কারণ জাংয়ের গাড়িতে অনেক জিনিসপত্র ছিল যেগুলো দেখে তো ওর একটু উইয়ার্ড লাগছে। এরপর তো জাঙ্গর মিশনের কথা বলে, আমি তো নাইটেল ফক্সকে খুঁজছি, যে তোমার উপর ম্যাজিক করেছিল, আমি ওকে মারতে চাই। যেটা শুনে লিওন অনেকটাই অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে, ওই মেয়ে তো খুবই পাওয়ারফুল, ওকে আমরা কিভাবে মারবো। অন্যদিকে আমরা ইয়নহোকে দেখি, ও ওই মিউজিয়ামে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল। তখন ও একটা পেন্টিং দেখতে পায়, যেখানে একটা লোক পেন্ট করছে, আমি তোমাকে অনেক অনেক খাবার দেব, কিন্তু এর বদলে আমার একটা কাজ করতে হবে, যে ওই ছুরিটি চুরি করেছে তার স্কেচ বানিয়ে দিতে হবে। তখন আমরা দেখি ওই পেন্টিং এর পেইন্টারটি ওই লোকটির স্কেচ বানাতে থাকে। অন্যদিকে আমরা সিওলকে দেখি, ও যখন নিজের বাসায় এসে দরজা খোলার চেষ্টা করে, তখন দেখতে পায় পিন তো কাজই করছে না, যেটাতে ও একটু অবাকই হয়। তখনই ভেতর থেকে এক মহিলা দরজা খুলে। মহিলাটিকে দেখে ও একটু অবাকই হয়, আর মহিলা তো ওকে দেখে বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? কি চাই তোমার? আমার বাসার দরজা কেন খোলার চেষ্টা করছো? যেটা দেখো একটু অবাক হয়ে যায়, কি বলছো, এটা তোমার বাসা? তখন ওখানে গার্ড চলে আসে আর ওকে বের করতে নেয়। সিওল তখন রেগে ওর অ্যাপার্টমেন্টে ঢুকে, কিন্তু আসার পর ও অনেকটাই অবাক হয়ে যায়, এটা তো আমার অ্যাপার্টমেন্ট না। অন্যদিকে আমরা দেখি জাং তো লিহনকে একটা জায়গায় নিয়ে আসে। জায়গাটি খুবই অদ্ভুত ছিল। লিহন বলে, এটা কোন জায়গা? তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? জাং বলে, আমি ওই নাইটেল ফক্সকে ফাঁসানোর জন্য এই ট্র্যাপটি পেতেছি, এখানে এনেই আমি ওকে মারবো। এরপর তো ওখানে নিজের মনস্টার ডগকে ডাকে, যেটা ও নিজেই বানিয়েছিল। লিওন তো এই কুকুরটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। জাং বলে, ওই ফক্স তো তোমার উপর ম্যাজিক করেছিল, আর আমার এই মনস্টার ডগ তো তোমার স্মেল দিয়েই ওই ফক্সকে খুঁজবে। তখন তো ও লিওনের হাতে কাটে, যেটাতে লিওন আরো বেশি ভয় পেয়ে যায়। আর তখন আমরা দেখি ওই মনস্টার ডগ লিওনের রক্ত শুকতে থাকে। অন্যদিকে আমরা উসোককে দেখি, তখন তো সবাই ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ওর আশেপাশে ওর ফ্যান্সরা জড়ো হয়, সেগুলো দেখে উসোক প্রচন্ড শকে চলে যায়। ও যখন নিজের ভ্যানে ওঠে, ওখানে ওর বাবাকে দেখে আরো বেশি অবাক হয়ে যায়, তুমি এখানে কি করছো আর কিভাবে আসলে? ওর বাবা বলে, আমার সুপারস্টার ছেলে, আমি তো আমার ছেলের কাছেই থাকবো, তাই না? উসুক তখন বুঝতে পারে আসলে ওর সাথে কি হয়েছে। অন্যদিকে আমরা সিওলকে দেখি, যাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে জোর করে অন্য এক মহিলার ভাষায় ঢোকার জন্য। একটু পরই ওখানে ইয়নহো আসে। সিওল ইয়নহোকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, তুমি এখানে কি করছো? ইয়নহো বলে, আমি তোমার জন্য আসিনি। এরপর তো পুলিশদেরকে নিজের বশে করে নেয় আর স্কেচটি দেখিয়ে বলে, এই লোকটিকে খুঁজে বের করো। তখন আমরা স্কেচে দেখতে পাই ওই লোকটি আর কেউই না, জাংই ছিল। এরপর তো ও সিওলের সাথে দেখা করে। সিওল বলে, আমার সাথে এগুলো কি হচ্ছে?
তখন ও একটু অবাক হয়ে বলে, তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? আমি তো তোমার ডেস্টিনির সাথে তোমার ফ্রেন্ডের ডেস্টিনি সুইচ করে দিয়েছি। তুমি তো এটাই চাচ্ছিলে তোমার ফ্রেন্ড ন্যাশনাল প্লেয়ার হয়ে যাক। সিওল অনেক বেশি অবাক হয়ে যায়। হ্যাঁ, আমি চেয়েছি আমার ফ্রেন্ডও যাতে ন্যাশনাল টিমে আসুক, কিন্তু আমার এই করুণ অবস্থা করে না। ইয়োনহো বলে, কারণ তোমার মত বেয়াদব আর রাগী মানুষদের সাথে এটাই করা উচিত। সিওল বলে, প্লিজ এরকমটা করো না, সবকিছু আগের মতো করে দাও, আমি তোমাকে আরো অনেক টাকা দেবো। ইয়োনহো বলে, এখন আর তুমি আমার ক্লায়েন্ট নেই। আর হ্যাঁ, তুমি তো সবসময় চাইতে তোমার ফ্রেন্ড তোমার মতোই এত ফেমাস হোক, কিন্তু তুমি হয়তো জানো না দুজন মানুষ সেম পজিশনে যেতে পারে না। যদি একজন যায় তাহলে অবশ্যই আরেকজনের ডাউনফল হয়। এখনো একটা রাস্তা আছে সবকিছু ঠিক করার, কিন্তু আমার মনে হয় না সেটা কাজ করবে। এরপর তো ও সিওল ইউকের বাসায় নিয়ে আসে, যেখানে উসোকারোর বাবা ছিল, কিন্তু এখানে উসোকারোর বাবা তো সিওল আর ইয়োনহোকে দেখতে পায় না। ইয়োনহো তখন সিওলকে দেখায় উসোক তো এর লাইফটা অনেক বেশি এনজয় করছে, ও এত এত ট্রফি দেখে অনেক খুশি। ও নিজেও জানে এগুলো ওর না, তাও দেখছো ও কিভাবে খুশি হচ্ছে। এত কিছু বোঝার পর ও শুধু নিজের কথাই ভাবছে, তোমার কথা না, যেটা দেখে সিওলের নিজেরও খারাপ লাগে। এরপর তো ইয়োনহো আবার ওকে জেলে নিয়ে আসে। ইয়োনহো বলে, যদি তোমার ফ্রেন্ড উসোকোর ড্রিম লাইফ ছেড়ে তোমার জন্য উইশ করে তাহলেই শুধুমাত্র তোমরা সুইচ হতে পারবে, কিন্তু আমার মনে হয় না তোমার ফ্রেন্ড সেটা করবে। আচ্ছা সমস্যা নেই, তাও আমি তোমাকে আমার ক্লায়েন্ট বানাবো, কিন্তু এর আগে আমি তোমাকে কিছু ম্যানার্স শেখাবো। সিওল অনেক বেশি অবাক হয়ে যায়, তুমি আমাকে ম্যানার্স শেখাবে? তাহলে তুমি আমার আবার কি টেস্ট নেবে? যেটা শুনে ইয়োনহো হাসতে থাকে।